দেখছেন স্বাধীন সংলাপ সৌজন্য আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজাউল ফয়েজ। আলোচনা নিশ্চয়ই রাজনীতি নিয়েই হবে। আজকে পুরো রাজনীতির মাঠ আমি বলবো উত্তপ্তই ছিল, গরম ছিল। আজকে জামাত সহ আটটি ইসলামী দলের জোট তারা সমাবেশ করেছে কয়েকটি দাবিতে। গণভোট, জুলাই সনদের যে বাস্তবায়নের ঘোষণা দেওয়ার যে বিষয়টি, সেটি নিয়ে তারা জনসভা করেছে আজকে। সেই সমাবেশ থেকে কিন্তু বেশ গরম বক্তব্য এসছে যে জামাত ইসলামের যিনি আমির, তিনি বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকে যদি বলি অন্যদিকে, আজকে ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন ভোট হলে তাদের কোনো অস্তিত্বই থাকবে না, এই জন্য তারা ভোট নিয়ে এই ধরনের কথা বলছেন। জামাতকে তিনি ইঙ্গিত করে বলেছেন। অন্যকে দেখছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনো সুযোগই নাই, তিনি একটি বলছেন। আরেকটি খবর দেখলাম যে জাতীয় পার্টি বলছে তারা যদি নির্বাচনে যাওয়ার সুযোগ পায় তাহলে তারা বিএনপি কিংবা জামায়াত ইসলামের সঙ্গে জোট করতে চায়। অনেকগুলো রাজনীতি বিষয় নিয়ে আলোচনার বিষয় আছে। কিছু আমি বলে না গেরো লেগেছে, সেটা একটু খুলতে হবে। দুজন আলোচক আছেন আমাদের সাথে, আমরা পরিচিত হয়ে নিই। আমার সঙ্গে আছেন নাজমুল হাসান, তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আছেন আশরাফ আলী আকন, তিনি প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ। আলোচনায় যাব। আমি একটু আশরাফ আলী আকন আপনাকে দিয়ে শুরু করি। আজকে আপনারা যে সমাবেশটি করলেন গণভোটের দাবিতে, জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে, সহ আরও বেশ কিছু দাবিতে, সেখানে যে বক্তব্য আসছে যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া 26-এর নির্বাচন হবে না বা ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না, আপনারা যখন এই বক্তব্য দিচ্ছেন তখন বিএনপি থেকে যে বারবার অভিযোগ করা হচ্ছিল যে এই জামাত ইসলামকেই মূলত বলা হচ্ছিল, সেই সঙ্গে যারা তাদের সঙ্গে জোট করেছে ইসলামী দলগুলো আছে, তারা বলা হচ্ছিল যে তারা আসলে নির্বাচনটা চায় না ফেব্রুয়ারি মাসে, এই জন্য এই ধরনের আন্দোলন বা এই কর্মসূচি দেওয়া হচ্ছে। এটি কি আসলে এই যে প্রমাণ করে কিনা, তাদের এই দাবিকে প্রমাণ করে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ এটিএন নিউজের সঞ্চালক, ধন্যবাদ জানাই আমার সহ আলোচক স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদককে। শুভেচ্ছা সালাম হলো দর্শক শ্রোতা মণ্ডলী যারা শুনতেছেন দূর দূরান্ত থেকে, তাদের প্রতি। আসলে বাংলাদেশ তো একটা হলো বিচিত্র দেশ। স্বাধীনতার পর থেকে এই দেশটা একটা বৈচিত্র্যময়। ক্ষমতায় যারা গেছিল, জনগণের সাথে যে ওয়াদা করেছিল, কেউ কিন্তু জনগণের ওয়াদা বাস্তবায়ন করতে পারেন নাই। যারা বেশি গণতন্ত্রের কথা বলেছেন তারাই গণতন্ত্রের গলাটি হত্যা করেছে। দুর্নীতির বিরুদ্ধে যারা জিরো টলারেন্স করেছে তারাই কিন্তু দুর্নীতির একটা অভয়ারণ্য সৃষ্টি করেছে। এই জন্য যে জুলাই সনদটা কেন প্রয়োজন, কেন হইল এটা? ফ্যাসিস্ট হাসিনা সরকার যখন নির্মমভাবে সে অবধ ছাত্রদের, শিশু, ছাত্র, নারী তথা সর্বস্তরের মানুষকেই তারা হত্যা করেছে, এই 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 হত্যাটা অমানবিক, এরা চরম মানবতা বিরোধী। তখন এই অন্তর্বর্তী সরকার উনি এই জুলাই আগস্টের যে একটা গণঅভ্যুত্থান হয়েছিল তার ভিত্তিতে একটা জুলাই সনদের ব্যাপারে একটা প্রস্তাবনা পাঠাইলেন সকল দলের কাছে। সেখানে বলা হলে এইটা কি আপনারা কি চান, এইটা চান না এইটা চান না আপনারা গণভোট চান, এভাবে দিয়া পাঠাইলেন। প্রায় 9 মাস পর্যন্ত এটা নিয়ে আলাপ আলোচনা চলল। প্রথম প্রত্যেক দলের সাথে ওনারা বসলেন, তারপর সম্মিলিতভাবে বসা শুরু করলেন। প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত এই কাজটা চলল। চলার পরে আমরা সেখানে সকল দল ঐক্যবদ্ধভাবে আমরা একটা জুলাই সনদে স্বাক্ষর করার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। 3-4টে দল করে নাই, আমরা কিন্তু সেখানে বিএনপিও স্বাক্ষর করেছে, আমরাও করেছি, যেমন সবাই করেছে। তো আমরা সেখানে বলেছি জুলাই সনদে স্বাক্ষর করলাম, কিন্তু এটা বাস্তবায়ন হবে কীভাবে? বাস্তবায়ন ছাড়া তো এই স্বাক্ষরের কোনো মূল্য নাই। তখন সেখানে রাষ্ট্রপতি আদেশে এটা করা যায়,
এটার মাধ্যমে, এবং এটা জনগণ গ্রহণ করে কিনা এই জন্য একটা গণভোট। তা গণভোটের ব্যাপারে কিন্তু সবাই একমত হয়েছে। তা গণভোটের যে কোন কোন বিষয় হবে এ নিয়ে একটু বৈপরীত্য আছে, একটু বিতর্ক আছে। তারপরেও গণভোটের ব্যাপারে কিন্তু কেউ কোনো না ছিল না। তাই গণভোটের জন্য সবাই একমত হওয়ার পরেও যে সমস্যাটা দেখা দিল যে গণভোটটা কি নির্বাচনের আগে হবে, সংসদ নির্বাচনের আগে হবে, না একই দিনে হবে। অধিকাংশ দলই কিন্তু নির্বাচনের আগে হওয়ার মত দিয়েছেন। আর ওখানে হয়েছে কি, ঐক্যমত্য কমিশন আমরা জানি না কিভাবে কতগুলো দলকে তারা ইনক্লুড করেছে ওখানে, যে দলগুলো একটা হাস্যস্কর। 23 দল নিয়ে 2টা জোট আছে, সেই 2 জোটের প্রতিনিধি আছে, কিন্তু একটা দলের কিন্তু কোনো রেজিস্ট্রেশন নাই। এখন তারা মাথা কামড় হয়ে গেছে, ওই যে আপনার কি বলে আরপিও সংশোধনের যে লাইনটা করলো যে জোটে থাকলে কিন্তু নিজের মার্কা নির্বাচন করতে হবে। তো এই নিয়ে একটা ঝামেলা ওখানে হয়েছে, তো ঐক্যমত্য কমিশনে হয়েছে। তো প্রথমত আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনের যারা ছিলেন সদস্যরা, বিশেষ করে সালাউদ্দিন ভাইয়ের দিকে তাকাই কথা বলতেন। এটা আমরা প্রতিবাদও করেছি আর কি, ওনাদের সাথে একমত। ওনারা যা বলতেন ঘুরেই ফিরেই তাই। এভাবে ওনারা করেছেন, করার পরে তো হয়ে গেল, সনদ হয়ে গেল। আর বাস্তবায়ন হবে কীভাবে? আমরা বলছি সরকারের পক্ষ থেকে এটার একটা আইনি ভিত্তি দেওয়া দরকার, এটাকে পাশ করা দরকার। কেউ কেউ বলছে যে প্রেসিডেন্ট করবে এটা। প্রেসিডেন্ট তো আমরা ওনাকে শুরু থেকেই বলছি প্রেসিডেন্ট অবৈধ। আচ্ছা আকর্ষ, আমি একটু জিজ্ঞেস করি একটা জায়গায়, সেটা হচ্ছে যে এই কথাগুলো আমরা জানি। আমি একটু জানার কথা যে যদি নির্বাচনে, জাতীয় নির্বাচনের সাথে ওই দিনে যদি গণভোটটা হয়, সমস্যা সমস্যাটা হলো বহুবিধ সমস্যা। সমস্যা হলো কারণ আপনার গণভোটের যে একটা উৎসবমুখর একটা থাকে, একটা প্রক্রিয়া থাকে, এটা থাকে না। দুই নম্বর হলো যেটা, যদি ওই দিন কোনো আসনে গণ্ডগোল হয়, এবং এটা আমাদের একটা ঐতিহ্য যে ভোট কেন্দ্রে সব ভোট হয় না, কিছু ভোটে আপনার এইভাবে গণ্ডগোল হয়ে ভোট কেন্দ্র বন্ধ হয়ে যায়। যদি ওই দিন ভোট কেন্দ্র বন্ধ হয়ে যায়, তো সিএসি বলছে যে ওই ভোট বাতিল করা হবে। যদি কোনো কেন্দ্রে গণ্ডগোল হয়, প্রমাণিত হয়, ভোট বাতিল। তখন যদি ভোট বাতিল হয়, তখন গণভোটটা কীভাবে হবে? আবার একটা লাগবে কিন্তু। এই এখানে না হইয়া আমরা বলছি যে আগে গণভোটটা করেন, এবং গণভোটটা করলে পরে হয় কি, সরকারের সক্ষমতা বোঝা যায় যে উনি কতটুকু পারবেন করতে। এই জন্য আমরা বলছি আগে দেন। তো আমাদের বিএনপি ভাইরা যারা আছেন, অনেকদিন ক্ষমতায় ছিলেন, বিশ্বের কোনো ইতিহাস নাই যে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন হয়েছে, নাই। গণভোট আলাদা হয়েছে। ঠিক আছে, জিয়া রহমান সাহেব, একটা রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান সাহেব একটা গণভোট করছিলেন, তার কিন্তু আলাদাভাবে। আসবো আপনার কাছে। এই জন্যে আমরা মনে করছি যে আলাদা নির্বাচন। ওরা যেটা বলে যে খরচের একটা ব্যাপার আছে, 2,500 কোটি টাকা খরচ। তাহলে 2,500 কোটি টাকা এত খরচ হবে কেন? ইউটেন্সিল যেগুলো কিনবে, মাল মেটেরিয়াল যেগুলো কিনবে, এগুলো তো থাকবে। তো এই বিষয়ে আবার আসছে। এই জন্য এই যুক্তিটা আপনি আগে চান, আপনি বলছেন যে গণভোট বন্ধ হয়ে যেতে পারে নির্বাচনের দিন। আপনি বলছেন যে একটু সরকারি সক্ষমতা পরীক্ষা করা যেতে পারে, কিন্তু এর জন্য নির্বাচন পিছানো, আমি এই বিষয়টা কথা বলবো। নির্বাচন পিছানোর তো প্রশ্নই আসে না। নির্বাচন পিছাবো এখন তো মানে বলছে যে যদি এটা না হয়, সংসদ যদি জুলাই সনদ পাস না করে সরকার, তা তো কিভাবে নির্বাচন হবে? তো জুলাই সনদের ভিত্তিতে করবে। আবার আসবো আমি নাজমুল হোসেন, আপনার কাছে জানতে চাই, এই যে এখন এসে বলা হচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে কিনা, হওয়ার কোনো সম্ভাবনা নেই। একটা প্রধান দলের আমির যখন এই কথা বলছেন, তখন আসলে আপনাদের অবস্থান কি? আসলে আপনি নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা করেন কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমতই নির্বাচন হবে না, এই কথার মধ্যে দিয়েই নির্বাচনের প্রতি কিন্তু এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। অন্যদিকে চিন্তা করলে দেখা যায় যে নির্বাচনে অংশগ্রহণ করব না, নির্বাচন হবে না, অথচ বাংলাদেশের সবগুলো আসনে জামাত নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে। তাদের যে চিন্তার এবং বিহেভিয়ার যে এই মতদ্বৈততা, এটার রহস্য উদ্ঘাটন করাটা আসলেই মানে গবেষণার দাবি রাখে। আর আশরাফ আলী আকন্দ ভাই যেটা বললেন যে গণভোট উৎসবমুখর, মানে জাতীয় নির্বাচন উৎসবমুখর না, জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ না, ওনাদের কাছে গণভোট গুরুত্বপূর্ণ। গণভোট বাংলাদেশ সৃষ্টির পর থেকে কয়বার হয়েছে? মাত্র 3 বার। অথচ নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এবং একটি উৎসবমুখর
আনন্দ নিয়ে মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করে। একটি জাতীয় নির্বাচনের ঠিক 2 মাস বা 2.5 মাস পূর্বে একটি গণনির্বাচন, গণভোট দেওয়া কতটা বাস্তবসম্মত এটা আমার কাছে বোধগম্য নয়। কারণ বাংলাদেশে প্রায় 42,000 ভোট কেন্দ্র রয়েছে। এই 42,000 ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং অন্যান্য প্রশাসনিক যে ডিপ্লয়মেন্ট সব কিছু মিলিয়ে বলা যায় এটা একটা বিশাল কর্মযোগ্য। একটি জাতীয় নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে এই ধরনের একটি নির্বাচন করাটা কতটা যৌক্তিক এটা আপনি বাংলাদেশের মানুষের কাছে গেলেই তারা বলবে যে না, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট হতে পারে না। আমরা জাতীয় নির্বাচন চাই, আমরা জাতীয় নির্বাচনে ভোট দিতে চাই এবং আমাদের ভোটে যে নির্বাচিত হবে সেই সরকার গঠন করবে। সরকার যদি বলে যে তাদের পক্ষে সম্ভব যে জাতীয় নির্বাচনের আগে একটা গণভোট করা, তাহলে আপনারা কেন? না, সরকার এটা তো এখন পর্যন্ত বলে নাই। আর সরকারে যারা আছে তারা তো এক্সপার্ট, তারা তো জানে যে একটি নির্বাচন অনুষ্ঠান করতে গেলে কি ধরনের কর্মযোগ্য করতে হয়। কাজেই সরকার না বলা পর্যন্ত আমরা এটা অনুমান করতে পারি না। আচ্ছা, কিন্তু যদি মানে আপনার কাছে আসলে যে আমি যে আলোচনা করছি, উনি যে বলছেন যে একটা নির্বাচন উৎসব মুখর এবং সরকারের একটা সক্ষমতা যাচাই করা সম্ভব গণভোট আগে দিলে, আপনি বলছেন যে গণভোটের আসলে দিলে এতগুলো ভোট কেন্দ্র আছে, সেখানে একটি মানে জাতীয় নির্বাচনের আগে একটি গণভোট দিলে নানা ধরনের সমস্যা হতে পারে। মানে ইসের জায়গাটা কিন্তু খুব এমন না যে খুব মানে সাংবিধানিক সমস্যা বা এ ধরনের কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে সমস্যাটা সমাধান আপনারা আলোচনা করে করতে পারছেন না কেন? অবশ্যই সমস্যাটার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে বলেই তো বিএনপি এবং অন্যান্য সংগঠন অনেক দিন ধরে আলোচনা করে আসছে এবং সর্বশেষ একটা ঐক্যমত্যে পৌঁছেছে। কিন্তু হঠাৎ করে এই গণভোট ইস্যুটা প্রকারান্তরে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা পায়তারা। তাই আচ্ছা, আশরাফ আলী, এখন গণভোটের ইস্যু কি জাতীয় নির্বাচনকে আপনার পিছিয়ে দিতে চান কিনা? গণভোটের ইস্যু এনে এক দর্শক আছে, ফোনটা নিয়ে তারপর আপনার কাছে আসছে এই প্রশ্ন নিয়ে। এক দর্শক আছে। হ্যালো হ্যালো, জি জি, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি তো প্রশ্ন, হ্যাঁ জি, আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন, আমি ময়মনসিংহ থেকে বলছি। বলেন। জি, আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। জি বলেন, শুনতে পাচ্ছি, বলেন। জি, আমি বলতেছি যে গণভোটে যদি 30% লোক বা ভোটার উপস্থিত হয়, বাকি 70% যদি উপস্থিত না হয়, তাহলে গণভোটটা কি আমাদের হবে কিনা? জি জি, ফলপ্রসূ। ধন্যবাদ। আরেকজন দর্শক আছে, ফোনটা নিয়ে নি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি মোফাদুক চিটাং থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, জামাত বলতেছে সংবিধান অনুযায়ী 2029-এ নির্বাচন হবে, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথাটা? জি জি জি, বলেন। সংবিধান অনুযায়ী 2029-এ নির্বাচন হবে। তো জামাত তো নিষিদ্ধ ছিল আওয়ামী লীগের আমলে, তো আবার আওয়ামী লীগকে ফিরে আনুক, তারপর 2029 সালে নির্বাচন, এরকম কি মানবে কোনো কেউ? এত বড় একটা গণ অভ্যুত্থান হয়েছে, এখন আইসে যদি নির্বাচন নিয়ে করে এরকম কথাবার্তা বলে, তাহলে দেশ কোন দিকে যাবে? দেশকে একটা সুস্থ শৃঙ্খলায় ফিরে আনবে, তা না করে দেশকে কিভাবে উচ্ছৃঙ্খল করবে, দেশে কিভাবে মারামারি হবে, এই নিয়ে আছে ওরা। জি ধন্যবাদ। আশা বলে এখন মোটামুটি আপনাদের দিকেই এই দর্শক বলছেন যে আপনারা নাজমুল হাসান সাহেব বলছিলেন যে নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছেন। আমি প্রথম আমাদের সহলাসক ভাই একটা প্রশ্ন বলতেছি। উনি বলছেন আমরা উৎসবমুখর গণভোট চাই, উৎসবমুখর নির্বাচন চাই না। আমি তো বলছি দুইটাই উৎসবমুখর হবে। দুইটাই কিন্তু শুনতে বোধহয় একটু ওনার একটু সমস্যা হয়েছে আর কি। আমি বলছি উৎসবমুখর তো দুইটাই হবে। যেমন জিয়া রহমান সাহেবের সাথে এই সময় উনি গণভোট দেখছে কিনা আমি জানি না, আমি তো দেখেছি উৎসবমুখর হয়েছে। সেদিন তো একটা আশ্চর্যজনক গণভোট হয়েছে আর কি। 88% ভোট কাস্ট হয়েছিল। তখন তো এত রাস্তাঘাট ছিল, মানুষ তো শিক্ষিতও ছিল না। 88%। সেখানে ঐক্যমত্য কমিশনের একজন আমাদের আলোচক ছিলেন সহযোদ্ধ, উনি বলছেন আমি প্রায় 84টা ভোট দিয়েছি। আমি তখন ক্লাস 5-6-এ পড়ি, কোনো লোক নাই, জোন নাই, আমার নেলো, আমার চাচা আছে বসা, আমি মারলাম কতগুলা। এখন প্রথম তো মারতে মারতে শেষ করে ফেলাইলাম, আর না ভোটে আমি আবার মারতেছি, ওই যে ব্যালটে লোক নাই তো। তখন এটা কী করে, এটা করিস না। তো এটা কিন্তু আমরা এইসব খবর এবং মুরব্বী যারা ছিল তৎকালীন প্রেসিডেন্ট পুলিশ অফিসার, তারা জানে যে এই গণভোটটা কেমন হয়েছিল। তো এখন আমরা চাই যে এবার একটা এত আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটা গণভোট
এটা সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসবে, ভোট দেবে। কারণ এই জুলাইটা সনদ তো খালি ছাত্ররা করে নাই, ছাত্ররা একটা উদ্যোক্তা ছিলেন, ছাত্ররা শুরু করেছেন, তার সাথে কিন্তু সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ বাদে এবং তার সহযোগী 14-15টা দল ছাড়া সবাই কিন্তু এটার সাথে ছিল। তা কাজে উনি যে বললেন 30% ভোট পড়বে, কেন? ভোট তো বেশি পড়বে, কারণ এই জুলাই সনদের যে আকাঙ্ক্ষাটা, এটা তো গণমানুষের আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশটা হলো তো গণভোট, জন আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। কাজী ভাই যেটা প্রশ্ন করেছেন, উনি সম্ভবত বলছেন যে যদি শেষ পর্যন্ত বিএনপি এটাতে রাজি না হয়, জোর করে গণভোট করলে তাহলে বিএনপির লোকজন যাবে না। না, রাজি কে হবে কি হবে না, এটা তো বড় কথা না, বাস্তবতাটা কি। আমরা যেটা বললাম যে আলাদাভাবে হইলে কি সমস্যা, যখন নির্বাচন কমিশন বলছে যে ওখান থেকে অর্ডার দিলে আমার কোনো করতে অসুবিধা নাই, কিন্তু এই একই তারিখ করতে হবে, এবং এটা দুনিয়ার ইতিহাসে কোনোদিন নাই কোনো দেশে যে একই সাথে গণভোট, জাতীয় সংসদ নির্বাচন নাই তো কোথাও। তো আমার এটা হবে কেন, অসুবিধাটা কি? আগের যদি গণভোট হয়, আগের গণভোটটা হইলে জাতীয় নির্বাচনটা খুব ফ্রি ফেয়ার হওয়ার সম্ভাবনা আছে। কারণ গণভোট কিসের ভিত্তিতে গণভোট, ওইটা পাবলিক জানিয়ে যাবে যে এর মধ্যে কোন কোন বিষয় আছে। উনি অভিযোগ করছেন যে আপনারা নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য আসলে গণভোটের দাবি। এইটা তো ওনাদের একটা কমন কথা। এইটা আমি তো গতকালকেও তো এক বিএনপির এক ভাইয়ের সাথে করছি, এই যে টকশোতে আসার পরেই আমরা নির্বাচন পৌঁছাই দেওয়া, মনে হয় যেন ওনারাই একমাত্র নির্বাচন প্রিয় লোক। কারণ ওনারা তো এত বেশি নির্বাচন প্রিয়। এরা আসলো গেল 5 তারিখ, হাসিনা 7 তারিখ কিন্তু জনসভা করে বলছে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই, বিএনপি বলছে। কিন্তু তো এতগুলো রক্ত, তার বিচার সংস্কার ছাড়া হাসিনা চলে গেল, 3 মাসের মধ্যে একটা নির্বাচন চাই, এটা কিন্তু বিএনপি বলেছে। তো ওনারা এত নির্বাচন প্রেমিক যে নির্বাচন ছাড়া ওনারা থাকতেই পারে না, যতদিন যাবে আরও বেশি ওনারা উদ্গ্রীব হয়ে উঠবে নির্বাচন। তা নির্বাচন ছাড়া আমরা তো সব নির্বাচনে অংশগ্রহণ করেছি, বিএনপি যেগুলো করেছে আমরাও করেছি, বিএনপি করে নাই আমরাও করি নাই সে নির্বাচন। কাজে নির্বাচন পালস হয়ে দেওয়ার যে পায় তারা, এই কথাটা সঠিক নয়, এবং অনেকটা এটার মধ্যে একটু উদ্দেশ্য পর্যন্ত ভাবতেছে। এটার মধ্যে প্রশ্ন আসি, কেউ কি বলছে যে নির্বাচন আমরা পৌঁছে দিতে, তা তো বলছি না। আমরা বলছি গণভোটটা আগে দেন, নির্বাচনটা জানুয়ারিতে দেন, তাও তো আমাদের সমস্যা নেই, আমাদের সকল দিক দিয়ে প্রস্তুতি আছে, আমাদের তো সকল দিকেরই প্রস্তুতি আছে। কিন্তু গণভোট যদি শেষ পর্যন্ত সরকার সিদ্ধান্ত নেয়, 3-4 দিনের পরে সরকার সিদ্ধান্ত নেবে, তো সেই সিদ্ধান্ত নেয় যে না জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে, তাহলে এইটা গণভোটটা আগে, এটা জনদাবিতে পরিণত হয়েছে। আচ্ছা, এটা জন আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। এই জনদাবি বাস্তবায়নের জন্য আমরা রাজপথে আছি, জনগণের সাথে নিয়ে আন্দোলন করব। কেন একদিন হওয়া লাগবে, কারণটা কি, যুক্তিটা কি? কোনো খোরা যুক্তি ছাড়া কোনো যুক্তি নাই ওনাদের। আচ্ছা, ঠিক আছে। অসুবিধা কি, যদি আপনার আগে নির্বাচনটা হয় 2000-2,500 কোটি টাকা খরচ হবে, আমরা সেদিকে 500-700 কোটি টাকা হবে, এরকম একটা দুর্নীতিবাদী তো লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে, হাসিনা 27 লক্ষ কোটি টাকা পাচার করেছে। কাজে একটা গণভোট হবে 200-500 বা 1000-1,500 কোটি টাকা খরচ হবে, এটা তো কোনো ওই ধরনের, এটা কোনো অজুহাতই হতে পারে না, এই দেশের জন্য কোনো অজুহাত হতে পারে না। এইটার পিছনে একটা বিশাল কারণ আছে, কিছুদিন পরে জানতে পারবেন যে কেন একই দিনে গণভোট আমরা চাই, আর আমরা কেন গণভোট একই দিনে চাই না। এটার মধ্যে একটা মৌলিক একটা পার্থক্য আছে। এখন বলবেন না? হ্যাঁ, এখন বলবেন না, আর কয়েকদিন পরে আমরা বলবো। এইটা কেন আরো পাবলিক সচেতন হোক, পাবলিককে নিয়ে আমরা আরো একটু রাজপথে নামি, এটা জন আকাঙ্ক্ষা সারা দেশব্যাপী। ইতিমধ্যে কিন্তু আল্লাহর রহমতে এটা ব্যাপক জনসমর্থন। এই বিষয়টা আমরা কথা বলবো, আমরা আপনার কাছে উত্তরগুলো চাবো। একজন দর্শক কাছে ফোনটা নিয়ে এসে একটু। হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্নটা করেন। জি, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তো বলছি, এখন হচ্ছে আমরা তো এই বিভিন্ন এই টকশো অনেকদিন ধরে দেখছি, হচ্ছে এই যে গণভোট আর জাতীয় নির্বাচন, এই দুইটা বিষয়ে আপনার যেমন বলতে আপনার হজবড় লাগতেছে আমাদের কাছে, যে এই গণভোট এবং নির্বাচন, একটা জাতীয় নির্বাচন করতে গেলে এই কত হিমশিম খেতে হয়। আর এখন দেশের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আমরা তো দেখতেছি, এই দুইটা নির্বাচন, আপনারা সুশীল সমাজের মানুষ এটা কিভাবে এই দুইটা নির্বাচন একসাথে নিচ্ছেন? দেশের পরিস্থিতি তো খুবই জঘন্য হবে। নাজমুল হাসান, আপনার কাছে একটু আসতে চাই। আমি নিশ্চিত আপনি তার কথা কিছু জবাব দিবেন, সেই সঙ্গে আমি একটু কয়েকজন দর্শক যারা ফোন দিয়েছিলাম, এখন পর্যন্ত 3-4 জন ফোন দিয়েছেন, তাদের কথায় একটা জিনিস বুঝতে পারলাম, তারাই যে গণভোট আগে নাকি পরে, এটি নিয়ে যে রাজনৈতিক দলগুলোর যে এক ধরনের এখন বাহাস চলছে, বলি যে দ্বন্দ্ব চলছে, এটি নিয়ে তারা বিরক্ত এবং একদম শঙ্কিত যে আসলে নির্বাচনটা কী অবস্থা হয় এবং সংঘাত হয় কিনা। একটা আমার প্রশ্নটা সেটা যে একটা সময় আমরা দেখতাম যে রাজনীতিতে ইগো একটা বড় সমস্যা, যে অনেক সিদ্ধান্ত শুধুমাত্র বড় রাজনৈতিক দলগুলোর নেতাদের ইগোর সমস্যার কারণে হইতো না। এখনও কি এই গণভোট
বা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি নিয়ে ঠিক ইগোতে চলে আসছে কিনা আপনার কি মনে হয়? না, ইগো চলে আসেনি, চলে এসেছে বাস্তবতা এবং মানে আসলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো প্রয়োজন আছে কিনা এটাই হচ্ছে যে জনগণের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। বিরতির আগে আশরাফ আলী আকন ভাই যেটা বলছিলেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপি শুধু নির্বাচন চায়, শুধু নির্বাচন চায়। আমরা নির্বাচন চাবো না তো কী চাবো? আমরা কি পিছনের দরজা দিয়ে এসে ক্ষমতা দখল করব? বিএনপি জন্মলগ্ন থেকেই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চায়, সেজন্যই আমরা নির্বাচন চাই। আর শুধু বিএনপি একাই নির্বাচন চায় না, ওনার দল যেটা মানে চরমনাই পীর সাহেবের যে দল ইসলামী আন্দোলন, আমরা তো দেখেছি যে 2015 সালের পর হাসিনার পতনের আগ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন ওনার দল অংশগ্রহণ করেছে, অর্থাৎ ওনার দলও কিন্তু নির্বাচন চায়। এবং আমরা বারবার বলেছি যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন না, এই ফ্যাসিস্ট হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, এটা জাস্ট একটা লোক দেখানো নির্বাচন হয়, এই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন না। আমরা কিন্তু বারবার অনুরোধ করেছি, কিন্তু তারপরেও ওনারা সেই অনুরোধে সাড়া না দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং শেখ হাসিনার যে অবৈধ নির্বাচন সেটাকে মোটামুটি বলা যায় যে বৈধতা দিয়েছে। কাজেই আকন ভাই যেটা বললেন যে বিএনপি শুধু নির্বাচন চায় তা নয়, আপনাদের দলও কিন্তু সব নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং হাসিনাকে বৈধতা দিয়েছে। সকল জাতীয় সংসদ নির্বাচন, যেমন আমি বলি, ঠিক আছে আমি বলি, 2016 সালে ইউপি নির্বাচনে আপনারা 1086টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং 1086টা নির্বাচনে অংশগ্রহণ করে অনলি 4টা ইউনিয়ন পরিষদে জয়লাভ করেছেন। অর্থাৎ তখন কিন্তু আমরা বারবার বলেছি যে হাসিনার অধীনে কি ইউপি নির্বাচন বলেন, কি সিটি কর্পোরেশন নির্বাচন বলেন, কি জাতীয় সংসদ নির্বাচন বলেন, কোনো নির্বাচনই সুষ্ঠু হয় না, কারণ তারা ভোট কারচুপি করে নেয়। কিন্তু জাতি দেখেছে যে আপনারা সবগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আর যেটা বললেন যে নির্বাচনে আপনাদের এত ভয় কেন? জাতীয় নির্বাচনে আমরা দেখেছি যে আপনাদের ভোটের যে স্ট্যাটিস্টিক্স, যে পরিসংখ্যান, এখানেই হচ্ছে যে আপনাদের মূল মাথা ব্যথা। 2008 সালের নির্বাচনে আপনারা 167টা সংসদীয় আসনে নির্বাচন করেছেন, ভোট পেয়েছেন মাত্র 7,33,069টি। 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভোট পেয়েছেন 12,54,000, অর্থাৎ 10 কোটি বা 12 কোটি ভোটারের মধ্যে আপনারা দুটা নির্বাচনে 7 লাখ বা 10 লাখ ভোট পান। সেই জন্য তো আপনারা জাতীয় নির্বাচনে ভয় পান। জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হোক, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বলেন বা ইন্টারিম গভর্নমেন্ট বলেন, তার অধীনে জাতীয় সংসদ নির্বাচন হোক। জনগণ যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে, জনগণ যাকে মেনে নিবে সেই জনপ্রতিনিধি হবে। এখানে তো মানে বিতর্কের কিছু নাই। আসলে এখন আপনারা ভোট কম তাই জাতীয় নির্বাচনে ভয় পাচ্ছেন? শুনেন, ওনাদের মধ্যে একটা অহংবোধ কাজ করছে, ইতিহাস থেকে শিক্ষা নেয় না বিএনপি। এই দেশে বড় দল বলতে কিছু নাই। এই দেশে বড় দল ছিল মুসলিম লীগ। 7 বছরের মধ্যে 47 সাল থেকে 54 সালের মধ্যে মুসলিম লীগ শেষ করে ফেলেছে জনগণ, মুখ ফিরে এনেছে। এর ফলে যুক্তফ্রন্ট ছিল 54 থেকে আপনার 70, সেটা শেষ করে দিল, এটাকে জনগণ মুখ ফিরে নিল। তারপর ছিল আওয়ামী লীগ প্রায় 98% ভোট পাইছিল, সেখানে তারা 75 সালের এই পর্যন্ত সেটা শেষ করে দিল। এইভাবে এই দেশের বড় দল বলতে কিচ্ছু নাই। জনগণের সাথে তারা প্রতারণা করে, তাদেরকে উঠাই দেয়, তাদেরকে ডাবাই দেয়। বিএনপি কতবার করছে, কতবার ডাবছে চিন্তা করেন আপনি বিএনপি এত বড় একটা করলে যে ভোট নাই, আমরা নতুন দল, আমাদের ভোট আসবে কিভাবে? আর এই বিএনপি শুরু হয়েছে ক্যান্টনমেন্ট দিয়া। বিএনপি তো দলটাই শুরু হয়েছে ক্যান্টনমেন্ট দিয়ে, তো জনতার দল না। এটা তো ক্যান্টনমেন্ট থেকে আপনার সৈয়দ জিয়াউর রহমান সাহেব, উনি তো ক্যান্টনমেন্টে বসে যারা বিভিন্ন দলের রাজনীতিবিদ ছিল, ক্ষমতাসীন ছিল, ওই আপনার আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি বানানো, তারপর শাহজাহানকে প্রধানমন্ত্রী বানানো, এই সব লোক আইনে স্বাধীনতা বিরোধী চক্র, এই সব নানান হবে। তারপর মশিউর রহমান জাদু মিয়াকে বাসায় ন্যাপ থেকে এনে একটা জগা খিচুড়ি, এটা ক্ষমতায় বসে বসে উনি রাষ্ট্রের টাকা দিয়ে উনি রাষ্ট্রের চাকরি করতেন, সেইখান থেকে ক্ষমতায় বসে উনি একটা দল গঠন করলেন। বিএনপি তো জনতার দল না, ওনারা ওইটা বুঝবে কি? ওনারা তো বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতায়। কাজে এই যে আপনার 98% ভোট কীভাবে হইল, আর 88% ভোট এই যে আপনার গণভোটে হইল কীভাবে? তখন রাস্তাঘাট ছিল, এত মানুষ শিক্ষিত ছিল, এই 88% ভোট পড়লো কীভাবে?
এটা কি এই ভোটটা কি একটা জালগালিতে হয়েছে না ভোটটায়? কাজে এই জন্যে ওনরা এটা বুঝবে না, জনগণের ম্যান্ডেট নেওয়া কত, এবং এইটা আগামী নির্বাচনে ওনরা বুঝতে পারবে। আমি আশা করি এই যারা ডাকসু চাকসু নির্বাচনে যারা হয়েছে ওনারা বুঝতে পারছেন, ওনারা তো বহুত আগে ডাকসুতে নির্বাচিত হয়ে আসেন ডাকসু চাকসু, অথচ একটা সদস্যপদও তাদের নাই। কিন্তু জনগণ তাদের থেকে তাদের কর্মকাণ্ড থেকে মুখ ফিরে এনেছে। যেমন মুসলিম লীগ থেকে ফিরেছিল, যুক্তফ্রন্ট থেকে মানুষ মুখ ফিরে এনেছিল, আওয়ামী লীগ থেকে মুখ ফিরেছিল, ওনাদের থেকেও কয়েকবার মুখ ফিরেছিল, আবার ওয়াদা করে করে আবার এইছিল, আবার মুখ ফিরেইল, এককভাবে নির্বাচন করছিল। কাজী ওনারা বুঝতে পারবে আগামী নির্বাচনের খেলাটা কি হয়। কাজী এই জন্য চিন্তা করে যতদিন যাবে ওনাদের জনমত এককালে ধরাশায়ী হয়ে যাবে। হ্যাঁ, যেমন ডাকসু চাকসুতে যেটা হয়েছে তাই হবে। এই জন্য না খালি আগে আগে নির্বাচন আইলে এই দেশের একটা এত বড় হাসিনার পতনের পরে 5 তারিখ গেল, 7 তারিখ ওনারা 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করে। মানে কি এর জন্য সেখানে তারা সংস্কার, আগে একটা সংস্কার হওয়া দরকার ছিল যে হাসিনা যে এত অপকর্ম করলো তার বিচার দেওয়া কথা ছিল। এই জন্য তত্ত্বাবধায়ক সরকার 3টে কাজ, একটা হলো এজেন্ডা, একটা হলো সংস্কার, একটা বিচার, একটা নির্বাচন। আমরা চাই যে সংস্কারটা করো, সংস্কার নিয়েই তো ঐক্যমত্য কমিশন এই যেটা হইলো সংস্কার নেওয়া, তারপরে বিচার শুরু হয়ে গেছে, এরপর একটা নির্বাচনটাই যে এখন ওনারা তো কয়েকবার ক্ষমতা ছিল, ওনারা কয়েকবার ক্ষমতা ছিল না, তাই ক্ষমতায় থাকার পরে কি হইলো জানেন? ক্ষমতায় ওনারা থাকার পরে কি হলো, এককভাবে একটা নির্বাচন করতে দিচ্ছে না 15 দিনের জন্য। কেন? 3 দলীয় জোটের যে রূপরেখাটা ছিল তত্ত্বাবধায়ক সরকার এটা তো ওনারা মানলো না। এবং সে এটা বলতো, ওনাদের ম্যাডাম বলতেন যে নিরপেক্ষ বলতে পাগল শিশু ছাড়া আর কেউ নাই, এইটা কিন্তু আগে বলছেন ওরা। অথচ এরপরে 15 দিনের মাথায় সেই সরকার ভেঙে গেল, এরপরে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারদের নির্বাচন হইল। কাজী এই বিষয়টা ওনারা যখন উপলব্ধি রিয়েলাইজ করতে পারবে তখন কিন্তু ওনারা বুঝতে পারবে যে ওনারা যে নির্বাচন আগে চাই কেন। আমাদের তো এত আপনারা 2 দিনের মাথায় আমরা নির্বাচন চান, আমরা সংস্কার তো চান না, আমরা চাইলেন নির্বাচন। তখন কি বলছিলেন যে আমরা হাসিনার বিচার চাই, এই খুনির বিচার, সেটা বলেন নাই। কাজী আপনাদের এই যে কথাবার্তা এটা কিন্তু জনগণ বুঝতে আগামীতে আরো বেশি বুঝবে, তখন আপনাদের অহংবোধ ভেঙ্গে চুরমার হয়ে যায় বলে। ধন্যবাদ আকন ভাই, ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আপনি নীতি নৈতিকতার কথা বলছেন, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আমরা কিন্তু মিডিয়া মারফত দেখেছি যে চরমনাই পীর সাহেব বা আপনারা জামাত ইসলামকে মুনাফেক দল হিসেবে ঘোষণা করেছেন। আমি আসার আগে একটা প্রোগ্রামের অডিও ক্লিপ দেখলাম, সেখানে আপনাদের নেতা ঘোষণা করেছে যে বাংলাদেশে যদি কমিউনিস্ট সরকার গঠন করে তাও ইসলাম একটু টিকে থাকবে, কিন্তু জামাতে ইসলাম সরকার গঠন করলে ইসলাম থাকবে না। আপনারা কি এখনও আপনাদের পূর্ববর্তী কথা অন করেন কিনা? পরবর্তী ফ্লোর যখন আপনার কাছে যাবে আপনি বলবেন। আর আপনি যেটা বললেন যে জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে উঠে এসে রাজনীতি করেছে বা রাজনৈতিক দল করেছে, আপনার স্মরণে থাকা উচিত যে সেই সময় ক্যান্টনমেন্টের যারা অফিসার ছিলেন, যারা মেজর ছিলেন বা তার বড় অফিসার ছিলেন বা তার নিচের অফিসার ছিলেন, তাদের দ্বারাই কিন্তু এদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। আপনার মনে আছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে যখন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করলেন, তখন কিন্তু বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতা ছিল না, তারা পালিয়ে গিয়েছিল। যখন বাংলাদেশের সকল ক্যান্টনমেন্টের বাঙালি অফিসাররা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশের লাল সবুজ পতাকা অর্জন করেছেন, তখন কিন্তু রাজনীতির নেতারা গর্তে পালিয়েছিল। সাধারণ মানুষ সেই সেনাবাহিনীর নেতৃত্বে মুক্তিযুদ্ধে সর্বত্রভাবে অংশগ্রহণ করে আমাদের দেশকে স্বাধীন করেছিল। তারপর জাতির প্রয়োজনে, বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে জিয়াউর রহমানকে রাজনীতিতে আসতে হয়েছে। রাজনীতিতে এসেই আপনি দেখেছেন যে বিশ্বের কোনো দেশে সেনাপ্রধান থেকে রাজনীতিতে এসে তার জনপ্রিয়তা যাচাইয়ের জন্য গণভোট দেয়? বিশ্বের কোনো দেশে কোনো সামরিক বাহিনী থেকে এসে কোনো রাজনীতিবিদ এই কাজটি করেনি, যেটা করেছে জিয়াউর রহমান, এবং এটা বিশ্বের ইতিহাসে একটি অনন্য ঘটনা। এবং আপনি আরো জানেন যে এই বাংলাদেশের গণতন্ত্র বিকাশে বিএনপি কি করেছে? বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে বিএনপির হাত দিয়ে। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে। এই সকল অবদানকে আপনারা কেন অস্বীকার করেন?
আচ্ছা, উনি বলছিলেন যে নির্বাচনে যদি আসেন এবার বুঝতে পারবেন যে আসলে না আসলে সেই জন্যই তো যেহেতু ওনার এত কনফিডেন্স যে নির্বাচনে আসলেই এবার আমরা বুঝতে পারবো, সেই জন্যই তো দ্রুত নির্বাচন দেওয়া উচিত। আমরা তো চাই তাই, আমরা তো বলি না নির্বাচন হবে না, আমরা তো চাই সেই জন্যই তো দ্রুত নির্বাচন হওয়া উচিত, যে দেখি না কে জেতে। নির্বাচনটা যাতে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য হয়। 53 বছরের দেশে কোনো নির্বাচনই অবাধ গ্রহণযোগ্য না। আর যেটা এখন ভাই যেটা বলছিলেন যে জুলাই সনদকে কিন্তু আমরাও অন করি, কারণ যেহেতু আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি সেহেতু কিন্তু আমরা জুলাই সনদের যে স্পিরিট সেটাকে ধারণ করি। প্রশ্ন হচ্ছে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে। আকন ভাইরা যেটা বলছেন যে এটা সরকারের একটা আদেশে বাস্তবায়ন করা যেতে পারে, নো, নেভার। কোনো আইন সরকারের নির্দেশে প্রণয়ন করা যায় না। আশরাফ আলী, এখন একদম 2 মিনিট সময় পাবো, আপনি কোনো জবাব দিবেন কিনা নাজমুল হাসান যে বক্তব্য, নাকি আমি প্রশ্ন করবো? না, একটু ব্যাপারটা হয়েছে নাজমুল হাসান ভাই ওই নিয়ে একটা কথা বলেছেন যে জামাতের ব্যাপারে আমাদের একটা বক্তব্য আছে, উনি ওইটা বলেছেন। রাজনীতি তো অনেক কিছু থাকে, ওনারা তো এই কথাটা কিন্তু ওনারা বলতে পারেন না। যারা রাজনীতি বিএনপি জামাতকে সাথে নিয়ে যারা তাদের স্বাধীন দেশের পতাকা তুলে দিল, তাই এখন আবার জামাতের বুদ্ধে ওনারা উঠে পড়ে লাগে। যদি ওনাদের সাথে জামাত থাকতো তাহলে জামাত হয়তো ওনাদের সঙ্গী, আর এখন তো ওনাদের সাথে নাই বিধায় এখন ওনারা হয়েছে জঙ্গি। এটা হলো ওনাদের একটা রাজনীতি। আমরা তো জামাতকে জঙ্গি বলছি না। না, ওই খারাপ বলছেন তো আপনি, খারাপ বলছেন, বলছেন না, আপনারা খারাপ বিরুদ্ধে পতাকা তুলে দেন কিভাবে? আচ্ছা, শুধু তাই না, কাউকে খারাপ ভালো বলতে পারে। আপনি জিয়া রহমান সাহেব একজন স্বাধীনতার ঘোষক, এটা তো কেউ অস্বীকার করে না। ধন্যবাদ। না, এটা তো আমরা সত্যকে সত্য, এটা তো ওই আমলও বলছি আমরা। হ্যাঁ, আমি তো যাই হোক, সেখানে একজন স্বাধীনতার ঘোষক যারা স্বাধীনতার বিরুদ্ধে করছে তাদেরকে উনি রাষ্ট্রপতি বানালেন কীভাবে? তাদেরকে উনি প্রধানমন্ত্রী বানালেন কীভাবে? তাদেরকে উনি তার দল এই স্বাধীনতার বিরুদ্ধে হাতে পতাকা তুলে দেন কীভাবে? কাজে এই জিনিসটা তো আমরা মানিয়ে নেবো না। উনি যত কিছুই হোক, উনি মুক্তিযুদ্ধ অস্বীকার করি না, কিন্তু উনি এই কামটা করলেন কেন? স্বাধীনতার বুদ্ধি যে শাহাদি সারা বিশ্বে ঘুরিয়ে ঘুরিয়া স্বাধীনতার বুদ্ধে প্রচার করেছে, সেই লোকটাকে উনি কেন প্রধানমন্ত্রী বানাইলেন? এইটা কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়। তারপরে উনি যে ওনার ক্ষমতায় আসতে হবে, উনি সেনাপ্রধান হিসাবে উনি একটা ভালো লোক, ওই যে সায়েম আর যারা ছিল তাদেরকে দিয়া উনি তো আরও দেশটা ভালো করতে পারতেন। কিন্তু এই যে ঘটনাটা, ওনারা এই কথাটা কিন্তু উত্তরপন্থী বুজুর্গারে সবসময় কিন্তু এই কথাটা বলে যে আপনারা জামাতের সাথে এত দ্বন্দ্ব ছিল, এখন আমরা তো জামাতের সাথে কোনো জোট করি না। আমরা জোট করছিলেন না, সরকার করছিলেন, আমরা তো জামাতের সাথে কোনো জোট করি না, আমরা জামাতের সাথে একটা নির্বাচনী সমঝোতা করেছি। হ্যাঁ, এটা তো জোট না। কাজে এই জন্যে আমি ভাইদেরকে বলবো, যদি সামনে যদি কোনো কিছু ভালো করারই থাকে, হ্যাঁ, তাহলে আপনারা আরও সহনশীল হন। আপনারা বড় দল ছিলেন, রাষ্ট্র ক্ষমতা কয়েকবার ছিলেন, আবার রাষ্ট্র ক্ষমতা জনগণ নামাইও দিয়েছে আপনাদেরকে। হ্যাঁ, কাজে এইটা থেকে শিক্ষা নিয়ে আপনারা আরও আচরণশীল, দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাতেই কিন্তু আগামী দিনে আমাদের রাজনৈতিক সম্প্রীতি সৃষ্টি হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আরো সহনশীল আচরণের পরামর্শ দিচ্ছেন আপনাদেরকে। বিএনপি উনি যেটা বললেন যে মানে জিয়াউর রহমান সাহেব কাদেরকে নিয়ে সরকার গঠন করেছেন, স্বাধীনতা বিরোধী সরকার গঠন করেছেন, এটা আসলে স্বাধীনতা বিরোধী মানে কিনা এটা আপনি কিভাবে সার্টিফিকেট দেবেন? প্রথমত হচ্ছে যে উনি সংসদের মধ্যে কবর দিল, এটা প্রথমত হচ্ছে যে বহুদলীয় গণতন্ত্রের মিনিংটা বোঝেন। বাংলাদেশকে একত্রিত করতে, বাংলাদেশের ইকোনমিকে ডেভেলপ করতে উনি সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, এবং উনি নিষিদ্ধ বা শেখ মুজিবুর রহমানের হত্যার পর বাকশালকেও উনি আওয়ামী লীগের রাজনীতিতে টেনে নিয়ে এসেছিলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে। আর যেটা বললেন যে সহনশীল হতে হবে, বিএনপি বরাবরই সহনশীল। বিএনপির এই 1.5 বছরের যে বিহেভ, যে কথাবার্তা, আপনি দেখেছেন যে কখনো কোনো বিন্দু মাত্র উগ্র বা কাউকে আক্রমণ করে কথা বলে বিএনপির নেতারা? উনি আরেকটা কথা বলছেন, জামাত ইসলাম যখন আপনাদের সাথে থাকে তখন ভালো, আপনাদের বিরুদ্ধে গেলে তখন খারাপ হয়ে যায়। না, জামাতি ইসলামের সাথে আমাদের কৌশলগত কিছু জোট ছিল যে আমরা একসাথে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করব, ঠিক আছে। এটা কিন্তু আওয়ামী লীগের সাথেও জামাতের এই ধরনের জোট ছিল, তারা আওয়ামী লীগের সাথে মিলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে। অর্থাৎ এই জোটটা ছিল কিন্তু কৌশলগত, নট আদর্শগত। জামাতের সাথে আমাদের কখনোই কোনো অবস্থাতেই আদর্শগত মিল নেই, তবে রাজনীতির জন্য, দেশের গণতন্ত্রের জন্য, দেশের ভালোর জন্য আমরা কৌশলগত ঐক্য করেছি, যেমনটা ওনারাও করেছিল জাতীয় পার্টির সাথে ঐক্য। এবং ওনারা জাতীয় পার্টির সাথে ঐক্য করে 2002 সালে জাতীয় সংসদ নির্বাচন করেছিল।
কাজেই এই যে জোট, এটা হচ্ছে যে একটা পলিটিক্যাল কৌশল, এটাকে আপনি খারাপ বলবেন, আমার মনে হয় সেটা ঠিক হবে না। আর বিএনপি অবশ্যই সহনশীল দল, বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে, আপনাদের দোয়া নিয়ে এবং মাঝে মাঝে পরামর্শ নিয়েও ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। দুজনকে ধন্যবাদ আমার সময় শেষ হয়ে গেছে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছে, আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 18 নিউজের সঙ্গে থাকবেন।